মিসবা, তুমি পাগল হয়ে গেছো। আমি তোমার চেয়ে বয়সে বড়, তোমার বড় বোনের বান্ধবী, আর তুমি কিনা আমাকে প্রপোজ করছো? এসব পাগলামির কোনো মানে হয়? মিসবাহ মাথা উঁচু করে রাতের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সিনিয়র জুনিয়র এসব আমি মানি না। আমি শুধু জানি তুমি একজন নারী আর আমি একজন পুরুষ। রাত রাগে ফেটে পড়ল। এই ছেলে, তোমার বয়স কত? নাক টিপে দিলে এখনো দুধ বেরোবে। আর তুমি কিনা এমন বড় বড় কথা বলছো? এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো তোমার বোনকে ফোন করে জানাবো তুমি আমার বাসায় এসে আমাকে ডিস্টার্ব করছো। মিসবাহ নির্বিকার, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। আপনার ইচ্ছা, আপনার ফোন, আপনার বান্ধবী, আপনি চাইলেই জানাতেই পারেন। আমার কিছু আসে যায় না, কারণ আমি শুধুই আপনার ব্যাপারে চিন্তিত। রাত অবাক হয়ে তাকিয়ে থাকলো, বলল, এই রাত বিরাতে তুমি আমার ব্যালকনির টপকে এখানে কি করছো? লেখাপড়া নেই? নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো, এসব ফালতু চিন্তা দূর করো। মিসবাহ হালকা হাসল। আমার সবটা জুড়ে আপনি। পৃথিবীর সব নিয়ম ভেঙে হলেও আমি, মিসবাহ-উর রহমান, আপনাকে আমার করে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর হ্যাঁ, শুনলাম আপনি ঠান্ডা জ্বরে ভুগছেন। এই নিন, এই প্যাকেটে কিছু আচার আছে, খেয়ে নেবেন। নিজের যত্ন নিন, কারণ আপনি কিন্তু আমার আমানত। কথা শেষ করে সে রাতের কপালে 2 আঙ্গুল বুলিয়ে দিয়ে ঝড়ের গতিতে চলে গেল। রাত হতবাক, বড় বড় চোখে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই পুচকে ছেলে আমার শাসিয়ে গেল। আই ক্যান্ট বিলিভ ইট। সে তাড়াতাড়ি ব্যালকনির রেলিং ধরে নিচে তাকালো, কিন্তু কোথাও মিসবাকে দেখা গেল না। গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল রাত। সিলেট থেকে আসার পর থেকে ছেলেটা পিছু লেগে আছে। প্রথম দেখা হয়েছিল এক গেট টুগেদারে। রাত যেতে চায়নি, কিন্তু প্রিয়ার জোরাজুরিতে বাধ্য হয়ে গিয়েছিল। সেটাই ছিল তার ভুল। সেই দিনের পর থেকে মিসবা একরকম পাগলের মতো লেগে আছে তার পেছনে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবন এমনিতেই ঝামেলায় ভরা, তার উপর আবার মিসবা যোগ হয়েছে। প্রথমে ছেলে মানুষই ভেবে সে বিষয়টা এড়িয়ে গিয়েছিল, কিন্তু এখন মিসবার পাগলামি দিনকে দিন বেড়েই চলেছে। রাত অনার্সের শেষ বর্ষের ছাত্রী। পুরো নাম সিরাত আর ডাকনাম রাত। মিসবা মাত্র অনার্সের 2য় বর্ষে পা দিয়েছেন। বাইরে ঠান্ডা। রাত দ্রুত ব্যালকনি থেকে রুমে ফিরে দরজাটা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। জ্বরের প্রকোপে শরীরটা বেশ ক্লান্ত। বালিশে মাথা রাখতেই ঘুমের অতল গহ্বরে হারিয়ে গেল সে। পরের দিন সকালে রাতের মা মিসেস ইয়াসমিন ভুঁইয়া রাতের রুমে এসে রাতের কপালে হাত রেখে দেখলেন রাতের শরীরে তীব্র জ্বর। হাত দিতে কেমন যেন ছ্যাঁকা লাগছে। এমন সময় রাতের বাবা নেই, ব্যবসার কাজে ঢাকার বাইরে। রাতের বড় ভাইটা অফিসে। তিনি যে কি করবেন বুঝতে পারছেন না। ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে বলে তিনি রাতের ফোনটা হাতে নিয়ে প্রিয়াকে কল করলেন। প্রথমে ফোনটা রিসিভ হয়নি, পরে রিসিভ হয়েছে, তাও রিসিভ করেছে মিসবা। মিসবা হ্যালো বলতে রাতের মা বলে উঠল, কে মিসবা? বাবা, আমি রাতের মা। প্রিয়া কোথায়? আন্টি, আপু তো ওয়াশরুমে। আমি আপুর রুমে এসেছিলাম, দেখলাম ফোনটা বাজছে, তাই রিসিভ করলাম। কেন আন্টি, কোনো দরকার? দরকারি। রাতের খুব জ্বর, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওর ভাইটা তো অফিসে, আর ওর বাবা তো ব্যবসার কাজে ঢাকার বাহিরে। কি করে নিয়ে যাই রাতকে বলো? মেয়েটা পুরো অচেতন হয়ে পড়ে আছে। ও আন্টি, চিন্তা করবেন না, আমি আর আপু এখনই আসছি। বলেই ফোনটা কেটে দিল। রাত মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে রাত মা। জ্বরটা কিছুতেই কমছে না মেয়েটার। কেন কমছে না কিছুই বুঝতে পারছেন না। আপু, এই আপু, তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হ। আসছি তোরে, একটু অপেক্ষা কর তো। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো প্রিয়া। ওয়াশরুম থেকে বের হয়ে প্রিয়া বলল, তোর সমস্যা কি? ওয়াশরুমে গিয়েও কি তোর জন্য শান্তি পাবো না? বল, সমস্যাটা কি তোর? আপু, তাড়াতাড়ি রেডি হয়ে, তোর বান্ধবী অসুস্থ আন্টি ফোন করেছিল, জ্বর নাকি কমছে না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আঙ্কেলও নাকি নেই, আর ভাইয়াও নাকি অফিসে গিয়েছে, তাই আমাদের যেতে বলেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি পাঁচটা নিয়ে বের হচ্ছে। বলে ড্রয়ারের কাছে গিয়ে পার্সটা নিয়ে মিসবাকে নিয়ে হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হলেন। মিসবাহ সবার আগে বাইক নিয়ে গেটের বাইরে আসতে প্রিয়া ওর বাইকে চড়ে বসলো। 2 ভাই বোন মিলে রওনা দিল ইফাতের বাসার উদ্দেশ্যে। রাত বাসার নিচে বাইকটা রেখে হুড়মুড়ে ওদের বাড়িতে ঢুকলো। মিসবাহ পিছন পিছন প্রিয়া। প্রিয়া ওদের মেইন ডোরের সামনে এসে লাগাতারে কলিং বেল চেপেই যাচ্ছে।
রাতের মা আস্তে ধীরে এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই মিসবাহ কোনো দিকে না তাকিয়ে রাতের রুমে ঢুকে দেখলো ফর্সা মুখটা সে এত ধূসর হয়ে গেছে। ঘাড় চোখের নিচে কালো দাগ দেখা যাচ্ছে, যেন পুরো চেহারা এক প্রকার অবসন্ন হয়ে গেছে। ঠোঁটগুলো সাদা সাদা হয়ে ঝুলে পড়েছে, যেন কোনো শক্তি নেই। গাল দুটো যেন সোজা নিচে চলে গেছে। চোখের কোণে কিছুটা পানির ছাপও দেখা যাচ্ছে, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। মাথার চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে, যেন অনেক সময় ধরে কোনো কিছুতে হাত দেননি। শরীরটা দুর্বল, যেন আর একটু হলেই পড়ে যাবে। একেবারে অস্বাভাবিক এক অবস্থা। রাতকে এই অবস্থায় দেখি মিসবাহ বুকটা ধুক করে উঠলো, যেন কিছু হারিয়ে ফেলবে। মিসবাহ রাতের মার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি আপুকে নিয়ে রিকশায় নিয়ে আসেন, আমি ওনাকে বাইকে করে নিয়ে যাচ্ছি। কিন্তু ভাই, তুই কি পারবি? ডোন্ট ওয়ারি, ইটস মাই রেসপন্সিবিলিটি। ঠিক আছে, যা তাহলে। মিসবাহ কোনো দিকে না তাকিয়ে রাতকে শটান করে কোলে তুলে নিয়ে বাহিরে গেল। তারপর ইফাকে খুব সাবধানে সামনে নিজের সাথে মিশিয়ে বসিয়ে দিয়ে আস্তে ধীরে বাইকটা স্টার্ট দিল। ব্যস্ত রাস্তা কোলাহল পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে ডাক্তারের চেম্বারের দিকে। ডাক্তারের চেম্বারে বসে আছে সবাই। ডাক্তার ভালো করে পর্যবেক্ষণ করে বলল, ভয়ের কিছুই নেই, ওনার প্রচুর সর্দি জ্বর লেগেছে, একটু সময় লাগবে, সেরে যাবে। আমি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, সেইগুলো নিয়ম মাফিক খাইয়ে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আর এই মেডিসিনে যদি জ্বর না কমে তাহলে রক্ত পরীক্ষা করে দেখতে হবে। মিসবাহ ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে পকেটে নিয়ে রাতকে ফের কোলে তুলে নিল। নিস্তেজ রাত জানতেও পারল না তার থেকে বয়সে কম একটা জুনিয়র ছেলে তার ভালোবাসা দহনে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে। এই দগ্ধতার কোনো গন্ধ কি রাত পাচ্ছে মনে হয় না। যদি পেত তাহলে হয়তো কোনোদিনই তাকে না বলে দূরে ঠেলে দিতে পারতো না। খুব যত্ন করে তাকে বুকের মাঝে আগলে নিয়ে বাইক চালাচ্ছে। কেউ দেখবে বলবে, জুনিয়র হাবভাবে এমন যেন সে অনেক বড়। আসলে দুই একটা নেতা আর পাড়া মহল্লায় মাস্তানি করে তো, তাই আর কি নিজেকে বড় মনে করছে, এই ছাড়া আর কিছু না। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। রাত এখন সুস্থ। আজ তার কলেজে যেতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এইসব ভেবে এক দীর্ঘশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে দ্রুত ফ্রেশ হতে গেল। বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল নিজের প্রতিবিম্বে। 7 দিনের অসুস্থতা যেন এখনো তার চোখে মুখে লেগে আছে। মুখটা একটু শুকিয়ে গেছে, তবুও এক ধরনের প্রশান্তি কাজ করছে মনে। জানে না কেন, কিন্তু মনে হচ্ছে এই কয়েকদিন কেউ না কেউ তার খুব যত্ন নিয়েছে। ওয়ার্ড্রোব খুলে একটি গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ বের করলো। এটাই আজ পরবে। পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ভালোভাবে দেখলো। তারপর ব্যাগটা হাতে নিয়ে নিচে নামলো নাস্তা করার জন্য। ডাইনিং টেবিলে বসতেই মা বললেন, কেমন লাগছে এখন শরীর? হাঁটাহাঁটি করতে কোনো সমস্যা হচ্ছে? না মা, আমি পুরো ঠিক আছি। ঠিক আছে, তোর কলেজ যেতে হবে জানি, তবে কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে জানাস। হুম মা, বলবো। তবে মা লক্ষ্য করলেন রাত অন্যদিনের মতো প্রাণোচ্ছল নেই। সে কিছু একটা ভাবছে, কিন্তু কি? নাস্তা শেষ করে রাত বাসা থেকে বের হতে যাবে, এমন সময় কলিং বেল বাজলো। গৃহকর্মী দরজা খুলতেই বাইরের চেহারাটা স্পষ্ট হলো। মিসবাহ আর প্রিয়া। সাদা শার্ট, জিন্স, হাতে ঘড়ি, চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাসী চাহনি। মিসবাহ আর প্রিয়া এসে ইফার সামনে দাঁড়াতে ইফার মা বলল, এখানে রাত ও ইফা একই ব্যক্তি। নায়িকাকে বেশিরভাগ সময় রাত নামে উপস্থাপন করা হয়, মাঝে মাঝে ইফা নামে। তোমরা বসো, নাস্তা করবে। মিসবাহ ইফার পাশের চেয়ারটাতে বসে জুস নিয়ে জুস খেতে শুরু করলো। ইফার বুক ধক করে উঠল। প্রিয়া একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ইফার গালে হাত দিয়ে বলল, কিরে, ঠিক আছিস? জ্বর কমেছে? ইফা মৃদু হাসল। ইফার মা বলল, প্রিয়া, দাঁড়িয়ে কেন? বসো, নাস্তা করে নাও। প্রিয়া একটু হেসে বলল, না আন্টি, আমি নাস্তা করে এসেছি। মিসবা করেনি, ও করুক। নাস্তা শেষ করে রাত ব্যাগটা নিয়ে বের হতে গেলে রাতের মা বলল, প্রিয়া আর মিসবা, ওকে একটু দেখে রেখো তো, আর কোনো সমস্যা হলে কল করো। মিসবাহ মাথা ঝুঁকে সম্মতি দিল। হ্যাঁ আন্টি, চিন্তা করবেন না, আমরা আছি। ওরা বের হলো বাসা থেকে। মিসবাহ একটা রিক্সা ঠিক করে দিয়ে রাত আর প্রিয়া সেটাতে উঠে বসলো। মিসবাহ বাইক নিয়ে ওদের পিছু পিছু গেল। রিক্সা আস্তে আস্তে কলেজের দিকে এগোতে লাগলো। রাতে মনে এক ধরনের চাপ ছিল, তবে সে কিছু বলছিল না। রিক্সা তখন কলেজের গেটে পৌঁছালো।
মিসবা বাইক নিয়ে তাদের পেছন পেছন চলে এসেছে। রাত রিক্সা থেকে নামার আগে একবার মিসবার দিকে তাকালো। মিসবা তার দিকে সেদিনের মতোই এক ধরনের গম্ভীর চাহনি দিয়ে তাকাচ্ছিল। রাত বুঝে পায় না এইটুকু ছেলের আবার এত ভাব আসে কিসে। রাত কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এই ছেলে এতটা সিরিয়াস হয় কিভাবে? রাত ভাড়া দিতে নিলে মিসবা চেঁচিয়ে বলল, মিস লেখিকা, আপনাকে ভাড়া দিতে হবে না, আমি দিচ্ছি। রাত কিছুটা অবাক হয়ে তাকালো। কেন, ভাড়া তো আমি দিব। মিসবা এক মনে বলল, না, আপনি দেবেন না, আমি নিজে দিচ্ছি। রাত কিছু বলল না, তবে তার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। মিসবা তার সিদ্ধান্ত অবিচল থেকে বলল, এটা আমার দায়িত্ব, আপনাকে আর কিছু ভাবতে হবে না। সব বন্ধুরা মাঠে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তার বিপরীত দিকে মিসবা আর তার সার্কেল আড্ডা দিচ্ছিল। মাঠের এক কোণে হাসির শব্দ আর অন্য কোণে গম্ভীর আলোচনা চলছিল। কিছু মুহূর্তের জন্য দুটি গ্রুপ থেকে একে অপরকে লক্ষ্য করছিল, তবে কেউই প্রথমে আরেকজনের দিকে নজর দেয়নি। মিসবা তার বন্ধুর সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করছিল। তার গম্ভীর মুখাবয়ব তার মধ্যে কোনো একটা অদ্ভুত চিন্তা বা সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছিল। অন্যদিকে ইফা তার বন্ধুদের সাথে হেসে খেলে সময় কাটাচ্ছিল। প্রিয়া বলে উঠল, এই বছরই লাস্ট, তাই না রে? সেই ইন্টার থেকে এখন অনার্স লাস্ট ইয়ারে পড়ছি। এই কলেজের সাথে আমাদের একটা টার্ন রয়েছে। রাত হাসলো। হ্যাঁ, তাই তো। সময় কিভাবে যেন চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রিয়া মুচকি হাসলো। তবে তোর কি মনে হয় এই কলেজে কাটানো সময়টা কখনো ভুলবো না? আমাদের অনেক স্মৃতি জমেছে এখানে। রাত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক কিছুই মনে পড়ছে। কলেজের প্রথম দিন, সেই প্রথম। রাতদের সার্কেলের মধ্যে একজন ছেলে ফ্রেন্ড আছে, নাম অভি। সে প্রায়ই হাসতে হাসতে রাতের উপরে পড়ছে, আবার কখনো রাত তার উপরে পড়ছে। তাদের মধ্যে এমন মজা আর আড্ডার পরিবেশ ছিল, কিন্তু এক কোণে দুইটা আগুন চোখ তাদের দিকে তাকিয়েছিল, যেন সেই চোখ দুটি তাদের সেদিনের হাসি, মজা ও বন্ধুত্বকে মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিবে। রাত বলল, তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলে উঠে চলে গেল। ঠিক এই সুযোগের অপেক্ষা ছিল মিসবা। সে সজাগ ছিল, সবকিছু লক্ষ্য করছিল। ইফার পেছন পেছন মিসবা উঠে গেল। রাত করিডোর ধরে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে মিসবা তার হাত টেনে ফাঁকা ক্লাসরুমের দিকে নিয়ে গেল। রাত কিছু বুঝে ওঠার আগে মিসবা দরজা বন্ধ করে দিল। পুরো ক্লাসরুম একদম নির্জন ছিল, যেন সময় থেমে গেছে। রাত চমকে গিয়ে একটু পিছনে হটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মিসবা তার সামনে দাঁড়িয়ে থাকলো। ইফাকে দেয়ালের সাথে চেপে ধরলো। রাতের বুকের ভেতর যেন কিছু একটা টনটন করতে শুরু করলো। রাত হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠলো। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠলো। কিছুই বলতে পারছিল না, শুধু তাকিয়ে থাকলো মিসবার চোখে। মিসবার চোখে যে দৃঢ়তা, যে গভীরতা ছিল। মিসবা কিছুক্ষণ নীরব থাকার পর তার রাগান্বিত কণ্ঠে বলল, মিস লেখিকা, আপনার তো সাহসের অভাব নেই। অন্য পুরুষ মানুষ যখন ইচ্ছে তখন আপনাকে ছুঁয়ে দিচ্ছে, আর আপনি সেটা মেনে নিচ্ছেন। রাত তার কথাগুলো শোনার পর শ্বাস বন্ধ হয়ে আসলো। মিসবার চোখের আক্রোশ, তার গম্ভীরতা, সবকিছু যেন এক মুহূর্তে রাতকে চেপে ধরছিল। তার বুকের ভেতর একটা অস্বস্তি, এক ধরনের চাপ অনুভব হচ্ছিল। তবে সে কি বলবে বা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মিসবাহ একটু বাঁকা হাসে তার বৃদ্ধ আঙ্গুল দিয়ে রাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, এই ঠোঁট দিয়ে আপনি ওই ছেলেটার সাথে কথা বলেছেন না? রাতে শরীর কাঁপতে শুরু করলো। তার ঠোঁটের নিচে মিসবার আঙ্গুলের স্পর্শ যেন একটা জ্বলন্ত উত্তাপ তৈরি করেছিল। তাকে কিছু বলার সাহস হচ্ছিল না, কারণ মিসবার আক্রমণ, তার চাহনি, সবকিছুই তাকে অস্থির করে তুলেছিল। রাত বুঝতে পারছিল না কিভাবে পরিস্থিতি থেকে বের হবে। আর যদি ঠোঁটের বেহাল দশা করে দিই তাহলে কি হবে মিস লেখিকা? রাত ভীতু নয়নে তাকালো। তার চোখে ভয় আর অস্বস্তি ছিল, যেন সে বুঝতে পারছিল না কিভাবে পরিস্থিতি সামাল দেবে। মিসবার কণ্ঠের রাগ ও আক্রমণ তার ভিতর থেকে সাহস কেড়ে নিচ্ছিল। তার মন এক ধরনের অজানা আতঙ্কে ভরে উঠছিল, কিন্তু সে কিছু বলছিল না, কারণ সে জানতো কথার আক্রমণও হতে পারে আরো ভয়ানক। রাত কিছু বলার জন্য মুখ খুলতে নিলে মিসবা বলল, হুশ, কোনো এক্সকিউজ না। আমি আপনাকে অনেক সম্মান করি লেখিকা, তবে একটা কথা মনে রাখবেন, আপনি আমার, শুধু আমার। আপনাকে অন্য কারো হতেও দিব না। অন্য কেউ যদি আপনাকে স্পর্শ করে তাহলে আমার শরীরে দাবানলের সৃষ্টি হয়। আপনি এখন ওয়াশরুমে যান। ইফা ছাড়া পেয়ে এখান থেকে চলে গেল দৌড়ে। রাতের বুকের ভিতর কেমন হাতুড়ি পেটাচ্ছে। বাপরে, একটা কায় আঙ্গুলের ছেলে নাকি তাকে শাসাচ্ছে। রাত কোনো রকম ক্লাসগুলো করে প্রিয়াকে নিয়ে চলে গেল কলেজ থেকে।
বাসায় এসে ফ্রেশ হয়ে রাত বিছানায় গাটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো মিসবার আচরণ আজ একটু বেশি বেশি করে ফেলেছে। আর কিছুদিন দেখবে, তারপর প্রিয়াকে জানাবে। রাত মনের মধ্যে নানা প্রশ্ন চলছিল। মিসবা কেন এমন আচরণ করলো? এটা কি তার কোনো ধরনের এক্সপেকটেশন ছিল, বা সে তাকে অন্যভাবে দেখছে? প্রশ্নগুলো রাতকে চিন্তায় আরো ঘোলাটে করে দিচ্ছিল, কিন্তু সে এখনই কিছু বলতে চাচ্ছিল না। হঠাৎ মনে পড়লো, মা তাকে বলেছিল, যতই বড় হও নিজের সীমানা কখনো ছাড়ো না। মায়ের কথাগুলো যেন আরো তীব্র হয়ে উঠলো তার মাথায়। এখন মিসবার আচরণে এক ধরনের অস্বস্তি অনুভব করলো। সে জানে নিজের সীমানা ঠিক রাখা খুব জরুরি। প্রিয়াকে এই নিয়ে কিছু বলবে না সে, তবে নিজের মধ্যে কিছু সিদ্ধান্ত নিতে হবে। ফোনটা হাতে নিয়ে সে গল্প লেখা শুরু করলো। এই গল্প লেখাটাই তার মানসিক শান্তি খুঁজে পাওয়ার একমাত্র উপায়। প্রতিটি শব্দ যেন তার মনের গভীরে কোনো একটি চাপ, কোনো এক দুশ্চিন্তা কমিয়ে দেয়। কখনো চরিত্রের মাধ্যমে, কখনো তার নিজের অনুভূতি দিয়ে সে তার ভেতরের অস্পষ্টতাগুলো প্রকাশ করত। গল্পের প্রতিটি পৃষ্ঠা তার জীবনের বাস্তবতা আর কল্পনা মিশিয়ে তৈরি হতে থাকলো। মিসবার আচরণ, প্রিয়ার সাথে বন্ধুত্ব, সবকিছু যেন গল্পের পাতায় আঁকা একটা ছবি হয়ে উঠছিল। সে জানতো এই সময়ের গল্পগুলোই হয়তো একদিন তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে দাঁড়াবে। তার হাতে থাকা ফোন আর গল্প লেখার প্রক্রিয়া যেন এক অদ্ভুত সমান্তরাল, তার শ্বাস প্রশ্বাসের মতো, তার জীবনের সঙ্গী। এরপর কিছুক্ষণ গল্প লেখার পর রাত ফোনটা একপাশে রেখে সিলিং এর দিকে তাকিয়ে রইল। তার মনে কিছুতেই শান্তি আসছিল না। মিসবার আচরণ, তার কথা, সবকিছুই যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিছু ঠিকঠাক না হলে হয়তো তাকে অনেক কিছু সামলাতে হবে, কিন্তু এখনই সে কিছু বলার সাহস পাচ্ছিল না। রাত ভাবলো মিসবাকে ভালো করে বুঝাবে, তার আর মিসবা সম্পর্কটা কখনো সম্ভব না। এমন সময় তার মা এসে তার পাশে বসে নরম হাতে রাতে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন। মায়ের কোমল স্পর্শে কিছুটা শান্তি অনুভব করলো রাত। যদিও তার মনের মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল, মায়ের মুখে এক মৃদু হাসি। কিরে, তুই আবার কি চিন্তা করছিস? রাত চোখ বন্ধ করে। মা কিছু না, আমি ঠিক আছি। রাত তার মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ বাহির থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পেল। সে সেদিকে মনোযোগ দিল, তারপর বেলকনিতে গেল। যা দেখলো তা একদম অপ্রত্যাশিত ছিল। মিসবাহ তার হাতে থাকা টিকিট খেলার স্টেপ ব্যবহার করে এক ছেলেকে বেধড়ক পিটাচ্ছে। তার চোখে রাগের ঝলক ছিল, যেন কোনো কিছুই তাকে থামাতে পারছে না। ছেলেটা মাটিতে পড়ে গিয়েছিল, আর তার মুখে আতঙ্কের ছাপ ছিল। মিসবাহের এই আচরণ রাতের মনে অবিশ্বাসের জন্ম দিল। তার চোখের সামনে দৃশ্যটা পাল্টে যেতে থাকলো। মিসবাহ যে স্নেহময়, যত্নশীল, শান্ত প্রকৃতির ছেলে সেটা সে জানতো, কিন্তু আজ তার মধ্যে কি এমন পরিবর্তন হলো? এই আক্রমণাত্মক আচরণে রাতের মনের মধ্যে এক অজানা ভয় জন্ম নিল। রাত দ্রুত নিচে নেমে গেল। তার মা সেও পিছনে আসলো। দুজনেই মিসবার সাথে পরিস্থিতি সামাল দিতে চাচ্ছিল। রাতের মা কিছুটা আতঙ্কিত হলো, শান্ত থাকার চেষ্টা করছিলেন। রাতের চোখের সামনে দৃশ্যটা অন্যরকম ছিল। মিসবাহ এতটা রেগে গিয়ে কাউকে আক্রমণ করবে এটা সে কল্পনাও করেনি। মিসবা, থামো। রাতে চিৎকার করে বলল, তার কণ্ঠে হতাশা আর ভয় মিশে গিয়েছিল। মিসবাহ হঠাৎ থেমে গেল। সে একে অপরের দিকে তাকালো, যেন পরিস্থিতি কিছুটা হালকা করার চেষ্টা করছিল, কিন্তু তার চোখের মধ্যে এখনো সেই আগুন ছিল, যেন এক পলকেই কিছু ভেঙে ফেলতে পারে। রাতের মা সামনে এসে বললেন, এটা কি হচ্ছে মিসবা? কেন এমন আচরণ করছো? কোনো সমস্যায় পড়লে আমাদের জানাও, আমরা সাহায্য করব। মিসবাহ কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আন্টি, আপনারা চলে যান, আমার সমস্যা আমি নিজেই বুঝে নিচ্ছি। রাতের মা কিছুটা অস্বস্তিতে দাঁড়িয়ে রইলেন, তবে মুখে কোনো কিছু বলতে পারলেন না। তিনি তার মেয়ে রাতের দিকে তাকালেন। তার চোখে শঙ্কা ছিল, যেন তিনি বুঝতে পারছিলেন পরিস্থিতি আর বেশি বাড়ানো ঠিক হবে না। এলাকার সিনিয়র ভাই নীল এসে মিসবাকে দ্রুত টেনে ধরে, এইবার থামো মিসবাহ। বলে তাকে রাতদের বাসায় নিয়ে চলে আসে। মিসবাহ কিছু বলতে পারল না। নীল তার শক্ত হাতে ধরে তাকে ঘরে টেনে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। রাতের মা এবং নীলের আচরণে কিছুটা চমকিত হয়ে গেল। তারা জানতো না মিসবাহ এমন আচরণ করবে, তবে নীলের কঠিন পদক্ষেপে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। নীল মিসবাকের দিকে তাকিয়ে বলল, কি করতে চাও মিসবাহ? এবার হাঙ্গামা হাঙ্গামা দিয়ে কি লাভ? এটা তোমার জন্য ভালো কিছু হতে যাচ্ছে না। মিসবাহ হতাশভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে ধিক্কার ও রাগ ছিল, কিন্তু সে কিছু বলল না। রাতের মা শঙ্কিতভাবে বলল, নীল, তুমি ঠিক করছো, তবে এখন আমাদের কি করা উচিত?